দুপুর 2টোর মতো বাজে। শীতের রোদ বাইরে। মেয়েটা এসে দাঁড়ালো মুস্তাকিনের সামনে। তার চোখে কোনো ইতস্তত ভাব নেই, দৃঢ় চোখের চাহনি, আত্মবিশ্বাস ভরপুর তাতে। মাহমুদ এগিয়ে এসে জিজ্ঞেস করলো, ম্যাডাম, কোনো প্রয়োজনে এসেছেন? কিছু বলতে চান? মেয়েটা মাথা নাড়ল। মাহমুদ বলল, জি, কার সঙ্গে কথা বলতে চান? মেয়েটা মুস্তাকিনের দিকে তাকিয়ে বলল, আপনি কি কিছুটা সময় দিতে পারবেন? মুস্তাকিন ভ্রু জড়িয়ে মেয়েটাকে দেখে হাত ঘড়িতে সময় দেখল। তারা বসলো বাইরের একটি ডেস্কে। চেয়ারে বসে টেবিলের ওপর হাত রেখে 2 হাত একত্র করে কয়েক সেকেন্ড দেখলো মেয়েটাকে মুস্তাকিন। এরপর বলল, জি বলুন, কি বলতে চান? কণ্ঠস্বর ভারী কৌতূহলী। আমি মাহিজাবিন আরমিন অন্তু, দানিশ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। জি, চিনতে পেরেছি, কিন্তু আপনাকে কোন নামে সম্বোধন করা যায়? লোকে আরমিন অথবা অন্তু ডাকে। আমি কোন নামটা বেছে নেব? আপনার ইচ্ছে মতো। মুস্তাকিন এবার সোজা হয়ে বসলো। তো মিস আর মিসেস অন্তু কি বলতে চান? মিস। মুস্তাকিন ঘাড় কাত করল। অন্তু বলল, আপনাদের টিম রিসেন্ট যে কেসে কাজ করছে সে ব্যাপারে কথা বলার ছিল। মুস্তাকিন সন্তর্পণে কপাল জড়ালো। আপনি কিছু জানেন? কি বলতে চান এ ব্যাপারে? আপনারা কতদূর পৌঁছেছেন? মুস্তাকিন মাথা নাড়ল। দুঃখিত, আমি জনতাকে আমাদের তদন্তের ব্যাপারে এভাবে তথ্য দিতে পারি না। তা দিতে পারেন না, তবে তা না জানলে আমি গতিবিধি বুঝবো কি করে? জহুরি চোখে তাকালো মুস্তাকিন। আপনি কিসের গতিবিধির কথা বলছেন? কি জানেন? খোলাসা করুন, বুঝতে পারছি না। লাশ আসার পর আখিদের বাড়িতে গিয়েছিলেন? না, যাইনি। আমি ওখান থেকেই আসছি। আবারও নতুন করে ঘা জেগে উঠেছে বাড়ির। আপনারা কাউকে সন্দেহ করছে না? রিপোর্ট কি বলছে? সরাসরি এভাবে একটা মেয়েকে এত দ্বিধাহীন এইসব কথা বলতে শুনে একটু অপ্রস্তুত বোধ করলো মুস্তাকিন। কথাগুলো খুব পেশাগতভাবে বলছে অন্তু। মুস্তাকিন চোখ নামিয়ে ভাবুক হয়ে রইল কিছুক্ষণ। এরপর বলল, আপনি ঠিক কি বোঝাতে বা বলতে চাচ্ছেন অন্তু? রিপোর্ট দিয়ে নিশ্চয়ই তেমন কিছু বের হয়নি, তাই না অফিসার? মুস্তাকিন ভ্রুকুচকে ফেলল। অন্তু বলল, আমার প্রথমে জয় এবং হামজার ওপর সন্দেহ হয়েছিল। আর এখন? এখন হচ্ছে না? হলে কেন হয়েছিল? আর না হলে কেন হচ্ছে না? ব্যাপারটা অতটাও সহজ সরল নয়, তা আপনিও জানেন অফিসার। এভাবে ধারণার ওপর ভিত্তি করে কেস মিলে যাবার মতো কেস নয় এটা। আপনি কি এটা জানেন কিছুদিন আগে আখির মেজো ভাই সোহান মারা গিয়েছে? মুস্তাকিন জবাব না দিয়ে তাকিয়ে রয় অন্তুর দিকে। অন্তু বলল, এই ব্যাপারটা নিয়ে ঘাবলা কাজ করছিল আমার ভেতরে। আজ তো কিছু জিজ্ঞাসাবাদ করার মতো অবস্থা নেই ও বাড়ির লোক। তবে আমার মনে হয় সোহানের মৃত্যুটা স্বাভাবিক ছিল না, এখানে কোনো ব্যাপার আছে। মুস্তাকিন হাত দুটো একত্র করে গুটিয়ে থুতনির কাছে নিয়ে এলো। শার্টের উপর দিয়ে তার বাহুর পেশি ফুলে উঠেছে। কবজিতে ঘড়ি, গলার কাছে শার্টের বোতাম খোলা, হাতা গোটানো কোনই অবধি, বিন্যস্ত পোশাক ও চেহারা। সন্ধিহান কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি এসবে এত ইন্টারেস্ট নিচ্ছেন কেন? অন্তু চুপ রইল ক্ষণকাল। হঠাৎই বলল, আজ আমি চুপ থাকবো, তামাশা দেখবো। আখির পরের শিকারটা আমি হব না এমন গ্যারেন্টি কার্ড তো পাইনি। আর তাছাড়াও মুস্তাকিন সপ্রতিভ হয়ে চাইল, ভ্রু উঁচালো। তাছাড়াও? তাছাড়াও আখির পরিবার ভয়ে বারবার বলছে বিচার চাই না। ধরুন ওদের হয়ে সেই সকল জানোয়ারদের বিচার আমি চাই। চাপা তেজ বহির্ভূত হলো অন্তুর কণ্ঠস্বর ভেদ করে। মুস্তাকিন মাথা নেড়ে সম্মতি জানিয়ে জিজ্ঞেস করলো, তো আপনি কি চাইছেন? আমাদেরকে সাহায্য করতে চান এই কেসে? সাধারণ মেয়ে আমি, এতখানি সক্ষমতা নেই। এরকম একটা ভয়ানক কেসে মাথা ঢুকিয়ে অ্যাক্টিভিটির সাথে আপনাদের সহায়তা করব। তবে এতটুকু দাবি জানাতে এসেছি, যে কোনো মূল্যেই কেসের শেষ দেখবেন আপনারা। আখির মৃত্যুর জন্য না হোক, মেনে নিলাম কোনো না কোনো একদিন মানুষের হায়াত ফুরোয়। সকলের কপালে স্বাভাবিক মৃত্যু লেখা থাকে না,
কিন্তু ওর সম্মানহানি এবং ওর সাথে হওয়া অত্যাচার যেন চাপা না পড়ে যায় আপনাদের গাফিলতির নিচে, এই অনুরোধটুকু করতে এসেছিলাম। মুস্তাকিন সঙ্গে সঙ্গে জবাব দিল না, কিছুক্ষণ চুপ রইল। পিবিআইয়ের কার্যালয়ে এসে পিবিআই অফিসের কার্য ও গতিবিধিতে আঙুল তোলার সাথে সাথে বিচার দাবি করেছে। ইন্টারেস্টিং লাগলো মুস্তাকিনের কাছে ব্যাপারটা। তবে প্রমাণ এবং কুলোর খুব অভাব কেসটাতে। এমন কোনো সূত্র এখন অবধি আমাদের টিম পায়নি যার দ্বারা এই কেস এগোতে পারে। এরকম আর কিছুদের না পেলে কেস এমনিতেই চাপা পড়ে যাবে। তবে আমাদের চেষ্টা জারি আছে। অন্তু বেরিয়ে এলো। কিছুক্ষণ চেয়ে দেখলো মুস্তাকিন অদ্ভুত মেয়েটিকে। অন্তু রাস্তা পার হওয়ার উদ্দেশ্যে রাস্তার পাশে এসে দাঁড়ালো। তখনই সামনে দিয়ে পাশ কাটিয়ে বেরিয়ে গেল হামজার গাড়িটা। অন্তু টের পেল না। যতক্ষণ দেখা যাচ্ছিল জয় খ্যাপা চোখে দেখলো অন্তুকে। ঘাড় ফিরিয়ে হামজাকে বলল, অন্তু পিবিআই ডিপার্টমেন্টের সামনে? কাহিনী বুঝতে পারতেছি না শালির। হামজা গম্ভীর স্বরে বলল, গরম রক্ত, প্রতিবাদ ভরা। হয়তো ওই মেয়েটার বিচারের জন্য লড়তে যাচ্ছে। তুই নজরদারি করছিস কেন ওর উপর? তার ছেলের হাসি হাসলো জয়। তোমার সৎ নেতাগিরি আর নীতি পেছনের পকেটে রাখো। ওর সন্দেহ আমার আর তোমার উপর। এবারেও কি তোমার নীতি কথা শোনাবে নেতাজি? হামজার হাতের পিঠে গাঢ় জখম। জয় যত দ্রুত সম্ভব গাড়ি চালাচ্ছে। চেপে রাখা টিস্যু রক্তে ভরে উঠেছে, অথচ হামজা নির্বিকার ভঙ্গিতে ভ্রু কুঁচকে তাকালো। আমার তোর উপর কেন? তুই ওর কি করেছি? জয় স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে জবাব দিল। চলো জিজ্ঞেস করে আসি। গাড়ি এসে থামলো এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। ভেতরে ভর্তি রয়েছে দলের কয়েকটা ছেলে। গতকাল মারামারি হয়েছে ভার্সিটির মোড়ে ঝন্টু সাহেবের ছেলে মাজহারের লোকেদের সাথে। অবশেষে জয় যখন গিয়েছিল শেষ পর্যায়ে তার হাত কেটেছে, কপাল ফেটেছে, পিঠে আস্ত একটা লাঠি ভেঙেছে। জয়ের টুকটাক ব্যান্ডেজ লাগলেও মাজহারের ছেলেদের অবস্থা খারাপ। কিন্তু সবচেয়ে বড় আঘাত পেয়েছে হামজার সেক্রেটারি লতিফ। দলের লোকেদের হামজা সর্বদা কেবিনেই অ্যাডমিট করায়। আমজনতার ভিড়ে রিস্ক থাকে এইসব মামলায়। দুজন গিয়ে বেডের পাশে দাঁড়াতেই লতিফের বউ কাঁদতে কাঁদতে উঠে এলো। এখনও বেহুশ লতিফ। লতিফের কোমরের ওপর পেটের বাঁ পাশে ছুরির করাঘাত করা হয়েছে মারামারির কোনো এক সময়। রাস্তার পাশে পড়েছিল সে। হামজা অবশ্য নির্বাচনের আগে প্রস্তুত ছিল এসবের জন্য একবার। মারামারির সূত্রপাত ঘটেছে সকালের দিকে। মাজহারের ছেলেরা ক্লাব ঘরে ইট পাটকেল ছোড়াছুড়ির মাধ্যমে ঘটনা শুরু করে। জয়ের মাস্টার্স ফাইনাল পরীক্ষা কদিন বাদে। সপ্তাহখানেকের মধ্যে দুদিনের জন্য ঢাকা যাবে সে। ক্লাবে সে ছিল না তখন। হামজা পড়তে বসার জন্য চেপে রেখেছে। কিছুদিন কারবার থেকে দূরে থাকতে বলেছিল, কিন্তু ইট পাটকেল ছুঁড়ে মাজহারের ছেলেরা থামেনি। নোংরা ভাষায় হামজাকে গালি দিয়েছে। তখন হামজার ছেলেরা বেরিয়েছিল। দুপুরবেলা লতিফের সাথে এই অঘটন ঘটে যাবার পর জয় বিকেলে পড়ালেখা ছেড়ে বেরিয়ে গিয়েছিল। সন্ধ্যার পর ভার্সিটির মোড়ে তুমুল মারামারি শুরু হলো দুই দলের। লাঠি ছোটা, ককটেল সাথে ছুরি ছিল ছেলেদের হাতে। জয় দুটো ছেলেকে বেদম পিটিয়েছে। সেই সময় প্রতিরোধ করার জ্ঞান থাকে না জয়ের। এটা তার অপারগতা। যখন কাউকে মারতে শুরু করে তাকে বৃষ্টির মতো মারা যায়। সে একনিষ্ঠ চিত্তে শুধু ছেলে দুটোকে মেরেছে। তার মাঝে নিজ জখম হয়েছে বেশ ভালো মতোই। মাজহার নিজে উপস্থিত ছিল না। সকালে জয়কে না দেখেই হামজা পৌঁছে গেছিল পলাশের ডেরায়। দিনাজপুরের নামকরা সন্ত্রাস পলাশ আকবর আর রাজন। দুজনের সাথে ভালো মিল মাজহারের। সাথে দুটোকে মহাজনও বলা চলে। কড়া সুদে টাকা ধার দেয় মানুষকে। পরে তার বদলে জমি, ঘরের জিনিস অথবা ব্যবসা কেড়ে নেওয়ার বহু নজির আছে। সেখানে গিয়ে মেরে এসেছে হামজা মাজহারকে। জয় সেখান থেকে নিয়ে আসছে হামজাকে। এখন অবধি জিজ্ঞেস করেনি মাজহারের কী অবস্থা, কিভাবে মেরেছে, কী হাল করেছে। হামজা খুব শান্ত শীতল মেজাজের পুরুষ। যতক্ষণ না জয়কে আঘাত করা হয় তাকে ক্ষিপ্তে দেখেনি ছেলেরা। কিন্তু লতিফের স্ত্রীর কান্নাকাটি দেখেছে সেই রাতে। লতিফের বাচ্চা দুটোর শুকনো মুখ দেখেছে। লতিফের রক্তাক্ত শটখানা দেখেছে। হামজাকে চেয়ারে বসিয়ে রেখে জয় দ্রুত গেল নার্সকে ডাকতে। এই অসময়ে হাসপাতালে নার্সের সংখ্যা কম চারিদিকে। ব্যস্ত নার্স দাঁড়াতে বলল জয়কে। হুট করে জয়ের মেজাজ চটল। অমানুষের মতো হয়ে উঠল মুহূর্তে। দাঁত খেঁচে উঠল।
চেঁচিয়ে উঠল শেষের দিক। ওঠ, তাড়াতাড়ি ওঠ। তোর পাশে যে মগা দাঁড়ায় আছে ওরে বল ক্যানোলা ঢুকাই দেখ এই লোকের। তুই আমার সাথে চল, ভাইয়ের হাতে রক্ত পড়তেছে, শুনতেছিস না কথা? নার্স কেঁপে উঠল, দ্রুত উঠে দাঁড়ালো। রাগে শরীর কাঁপছে জয়ের। এখানে হামজা থাকলে নির্ঘাত একটা থাপ্পড় মারতো কোনো মেয়ের সাথে এমন দুর্ব্যবহারের ফলে। নার্সকে নিয়ে এসে দাঁড় করালো হামজার পাশে। আসলে অনেকটা রক্ত বেরিয়ে সাদা পাঞ্জাবি রঙিন হয়ে উঠেছে হামজার। গালের পাশে কালশিটে দাগ দেখা যাচ্ছে। এটা অস্বাভাবিক নয়, নির্বাচনের আগে এমন অঘটন ঘটারই ছিল। ঝন্টু সাহেবও তার ছেলে যে চুপচাপ বসবে না এটা জানা কথা। নার্স ভয়ার্থ গলায় বলল। জয় তাড়া দিল। হ্যাঁ বলেন সিস্টার, কি কি ওষুধ লাগবে আমি এনে দিচ্ছি, দ্রুত বলেন। নার্স অপ্রস্তুত হলো। কিছুক্ষণ আগে কি ব্যবহার ছিল, এখন আবার সিস্টার বলছে। একটা কাগজের নাম লিখে দিল। জয় কারো হাতে দিল না কাগজখানা, নিজে দৌড়ে বেরিয়ে গেল ওষুধ আনতে। হামজা ছেয়ে রইল জয়ে যাবার পথে। নিজের হাতের তালুতে ব্যান্ডেজ জড়ানো, কপালে ব্যান্ডেজ, কোমরে ঘা। সেই ছুটছে ভাইয়ের ওষুধ আনতে। হামজা এটাই সবাইকে বোঝাতে পারে না, পুরো পৃথিবীর জন্য জয় আমির জঘন্য এক নাম, সেও মানে, কিন্তু বিশেষভাবে তার জন্য ওই ছেলেটা বিশেষ। লতিফের চিকিৎসার সমস্ত খরচা হামজা বহন করলো। কেবিনের বাইরে দাঁড়িয়ে রইল সকলে। শেষ রাতের দিকে সার্জারি করা হয়েছে লতিফের, এখনও সেন্স ফেরেনি। চিন্তিত মুখে নিজের ব্যথা ভুলে উদ্বিগ্ন ভঙ্গিতে পায়চারি করে চলল হামজা। সে কোনো সময় চায় না তার জন্য দলের ছেলেরা মূল্য দিক। সেদিন নিষেধ করে আসার পর হামজা নির্বাচন অফিসে গিয়ে ঝন্টু সাহেবের আপিল বাতিল করে এসেছে। তাতে যে ঝন্টু সাহেব খেপবেন তা জানা কথা, তবে আঘাতটা লতিফকে করে ওর পরিবারকে বিধ্বস্ত করে তোলাটা ঠিক হয়নি ঝন্টু সাহেবের। মাজহার ভালো ঘা খেয়েছে। যতদিন নির্বাচন শেষ না হচ্ছে ঝামেলা যে টুকটাক লেগেই থাকবে, এও জানা কথা। নির্বাচনের পরেও কোনো বিশেষ ঝামেলা হওয়ার চান্স রয়েছে। রাত করে বাড়ি ফিরল হামজা। জয় ঢুকে পড়ল নিজের ঘরে। তার পড়ালেখায় গাফিলতি চলবে না এখন। ঘরে ঢুকেই চেঁচিয়ে ডাকলো মামিকে। দ্রুত পায়ে তরু এগিয়ে গেল। কি হয়েছে জয় ভাইয়া? খালামণি অসুস্থ, ব্যথা বেড়েছে, কিছু দরকার? জয় জ্যাকেটের চেন খুলে ইশারা করলো জ্যাকেটটা খুলে নিতে। তরু জ্যাকেট খুলে নিয়ে সেটা হ্যাঙ্গারে বাঁধিয়ে রাখলো। জয় বাথরুমে ঢুকতে ঢুকতে বলল, এক কাপ গরম কফি বানিয়ে দে তো, তোর মামির কাছ থেকে ঘুরে এসে খাবো। আর ঘরটা ঝাড়ু দে, পায়ে নোংরা বাজছে। তরু ঝাড়ু দিতে দিতে দেয়ালের দিকে তাকায়। চারিদিকে বড় ছোট ফ্রেমে বাঁধানো জয়ের ছবি, ওয়ালমেটে ভর্তি ঘরের দেয়াল। জয় যখন মামির রুমে এলো দেখলো হামজা মায়ের মাথার কাছে বসে আছে। মামা বারান্দার পাশের চেয়ারে বসা। মুখ বাঁকালো জয়। ওখানে বসে কি নিজেরে বীরপুরুষ প্রমাণ করতে চাইতেছো? বারান্দা দিয়ে ঠান্ডা আসছে না? পরে তো খ্যাক খ্যাক করে কাশবে। তোমার কাশির আওয়াজ শুনতে একটুও ভাল লাগে না মামা, দরজা আটকে বসো। শাহানা ব্যথায় কুঁকড়ে গেছেন। হামজা মাথা নিচু করে বসে আছে মায়ের শিওরে। জয় বকে উঠল, শালার ডাক্তাররা যদি কষ্টের সময় চিকিৎসা না করতে পারবে তাহলে ডাক্তার ট্যাগ লাগানোর মানে কি? ব্যথা এখন, সার্জারি করবে মাস কয়েক পরে, এটা কোনো চিকিৎসার মধ্যে পড়ে? তুলি জবাব দিল। জয় দাঁত খিচে বকতে গিয়ে আবারও চুপ করলো। এখানে সবার মন খারাপ, এখন চুপ থাকা ভালো মানুষের কাজ। জয়ের ধারণা সে খারাপ হলেও মাঝে মধ্যে একটু ভালো মানুষের মতো আচরণ দেখিয়ে লোককে চমকে দেওয়া ভালো। বাইরে বেরিয়ে এলো। বাড়িটা খুব বিষণ্ণ লাগছে। জয়ের ভালো লাগছে না বিষয়টা। কালই গিয়ে কোয়েলকে আনতে হবে। ও থাকলে এখন দৌড়ে এসে কোলে উঠে আবদার করতো। শরীরের ব্যথা রাত বাড়ার সাথে সাথে প্রকট হচ্ছে। বারান্দায় গিয়ে দাঁড়িয়ে সিগারেট ধরালো। কোমরের ক্ষততে টান ধরেছে। পুরো গা, হাত, পা বিষ ব্যথা হয়েছে। এখন বোঝা যাচ্ছে জয়ের রুমটা বাড়ির পেছন দিকে। এখান থেকে বাড়ির পেছনের জঙ্গল চলে গেছে। বিশাল ফাঁকা পতিত জমি পড়ে আছে, সেখানে জংলি গাছপালা জন্মেছে। তরু কফি রেখে চলে যাবার সময় জয় ডাকলো, খাবারটা রুমে দিয়ে যা তো। জয় জানে ও না বললেও মেয়েটা ঠিক নিয়ে আসতো। কেন এত যত্ন করে জানার বা বোঝার চেষ্টা করেনি কখনো জয়। তবে নিঃসঙ্গ পাপে ভরা জীবনে এই মেয়েটার বেশ মনোযোগ পায় সে।
তরু খাবার আনলো। জয় তখন বিছানায় বসা। তরু খাবার রেখে চলে গেল না, দাঁড়িয়ে রইল। জয় জিজ্ঞেস করলো, দাঁড়িয়ে আছিস কেন? চিকন মিষ্টি কণ্ঠস্বর তরুর। আপনি নিজে খেতে পারবেন? আমি খাইয়ে দেব? অবাক হলো না জয়। সে জানতো এমন কিছুই বলবে তরু। চেয়ে রইল তরুর মুখের দিকে কয়েক সেকেন্ড। এরপর মাথা নেড়ে সম্মতি জানালো। যত্ন করে খাওয়াতে বসলো তরু। খাবার চেবোতে চেবোতে একবার তরুকে দেখে নিয়ে নিঃশব্দে হাসলো জয়। আমি খারাপ, লোকে নাম শুনলেই নাক ছিটকায়। তুই বিশেষ এই যত্ন কেন করিস? তরুর চোখের ঘন পাপড়ি নড়ে উঠল। একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল। আস্তে করে বলল, হাঁ করুন। জয় লোকমাটা গালে না নিয়ে আবারও হাসলো। ভালোবাসিস আমায়? হাত থেমে গেল তরুর। চোখের কোণে জলের ছিটা জমেছে। জয় হালকা ব্যস্ত হলো। এই পাগলি, এই কাঁদছিস কেন? আমি স্বয়ং পাপ, আমাকে ভালোবাসতে নেই। এজন্য আমিও পাপকেই ভালোবাসি। অবশেষে জীবনে এমন সব নিকৃষ্ট পাপ করে রেখেছি, কেউ যদি তার শাস্তি কোনোদিনও দেয় আমায়, তাহলে তা হবে আমার জঘন্য মৃত্যু। আবার আমার পাপের পেছনে এমন কোনো ব্যাকগ্রাউন্ড নেই যা শোনার পর মানুষ ইমোশনাল হবে বা বলবে এই জন্য আমি বাধ্য হয়েছি বা এমন হয়েছি। সবই করেছি ক্ষমতার জোরে। তুই যে আমায় ভালোবাসিস, তুইও সমান পাপী। কারণ আমার মতো পাপিষ্ঠকে কোনো সুন্দর মনের মানুষ ভালোবাসতে পারে না, তা জানি আমি। যে কোনো দিন আমায় ভালোবাসবে বা বেসেছে, আমি জেনে নিই তার ভেতরেও আমার মতোই পাপ আছে। নয়তো কেউ আমার পক্ষপাতিত্ব করতে পারে না। তরু চুপচাপ খাবার খাওয়ায় জয়কে। সযত্নে মলম লাগিয়ে দিল পিঠের ক্ষততে। ওষুধগুলো খাইয়ে দিয়ে জয়ের হাতের ঘড়ি শার্টটা খুলে দিল। শুইয়ে দিয়ে কম্বলটা গলা অবধি তুলে দিয়ে মাথার কাছে বসল। গভীর মনোযোগের সাথে জয়ের মাথায় হাত বুলিয়ে দিল। চুল টেনে দিল, কপাল টিপে দিল। জয় চোখ বুজে চুপচাপ নেয় সে সবগুলো। এক দৃষ্টি চেয়ে রয় তরু জয়ের মুখের দিকে। খোঁচা দাঁড়িয়ে গালটা হাত দিয়ে আদর করতে ইচ্ছে করছে। জয়ের নিঃশ্বাস ভারী ভারী পড়তে শুরু করে। বহুদিন এইভাবে পাশে শুয়ে পড়েছে সে জয়, অথচ সকালে উঠে নিজেকে অক্ষত অবস্থায় দেখে জয়ের প্রতি ভালোবাসা বেড়েছে। একটা তাগড়া পুরুষের পাশে রাত কাটিয়ে যখন বোঝা যায় পুরুষটি হাতেও লাগায়নি নারী শরীরে, সেখানে প্রেম জাগা নয়। তরু মানে জয় খারাপ, কিন্তু তার আপেক্ষিকতায় জয়ের খারাপের শিকার হয়নি সে, সুতরাং তার ভালোবাসা জায়েজ। হঠাৎই তরু একটা অকাজ করে বসলো। গাঢ় একটা চুমু খেলো জয়ের কপালে। ফিসফিস করে বলল, আপনাকে ভালোবাসা যদি পাপ হয়, আপনাকে ভালোবেসে আমায় যদি পাপী হতে হয়, তো পাপই ঠিক। আমি সেই পাপই করেছি। প্রেমিকা না হয়ে বরং আপনার পাপিষ্ঠ নারী হয়েছি। তবু আমি আপনাকে ভালোবেসেছি জয় আমির। একথা অনস্বীকার্য, একথা চিরধার্য। জয়ের ঠোঁটের এক কোণ প্রসারিত হয়ে উঠল। অবচেতন কানে কথাগুলো শুনে ফেলল জয়। তরু আর বসল না, দৌড়ে বেরিয়ে গেল জয়ের রুম থেকে। সকাল 9টায় হামজার ঘুম ভাঙল জয়ের গলা ভাঙা গানে। হিরেক বেঁধে গেছে যেন গানের। সে কোনো সময় বিষণ্ণ থাকে না, সিচুয়েশন যেমনই হোক, অল টাইম চিল। এটা তো আর স্লোগান। ভেসে আসছে টুংটাং গিটারের সুর আর রাত ভাঙা গলায় তোলা সুর। खलो मिट गई दूरियां, मैं यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ। जानम देख लो मिट गई दूरियां, मैं यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ। হাতের ব্যান্ডেজ নিয়ে শুরু করে দিয়েছে টুংটাং গিটার বাজানো। নড়তে চড়তেই হামজার মুখ চোখ কুঁচকে উঠল গায়ের ব্যথায়। রিমি নেই, রাত থেকে মেয়েটা কথা বলছে না। গলা বাড়িয়ে ডাকলো, জয়, জয়, এদিকে আয়। জয়। জয় আওয়াজ দিল। জি সাহেব। রুমে ঢুকে বলল, চালু হয়ে গেছে তোমার ভাঙা রেডিও, ওটা থামাও তো, ঘ্যার ঘ্যার করছে। ধপ করে শুয়ে পড়ল বিছানার ওপর হামজার পাশে। হামজা জিজ্ঞেস করলো, আমার ডাক শুনতে ভাঙ্গা রেডিওর মতো ঘ্যার ঘ্যার লাগছে? এত ভালোও লাগে না শুনতে। কুশন তুলে মুখের উপর ছুড়ল হামজা। কিসের মতো লাগে তাইলে?
সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে দাঁড়ালো জয়। বললে চাকরি থাকবে না। চাকরি তোর এমনিতেও থাকবে না আমি যদি তোর গানের গুণগান করি। তুই তো মেয়ে লোকের মতো হাত পা আছড়ে কাঁদতে লেগে যাবি। সে হিসাবে হারুন ফাটা মার্কা গলায় গান গাইবি না। বাড়ি থেকে পাশে লাথি মেরে বের করবো তোকে। জয় ভাব নিয়ে 3/4 প্যান্টের পকেট এ এক হাত রেখে দাঁড়ালো। তোমার বাপের এই ঘুনোপোকা ধরা ভেঙ্গরি বাড়িতে আমি আছি, শুক্রিয়া আদায় করো। বিশাল কামে করেছিস থেকে যা ভাগ। ও তুমি বুঝবে না ব্রো, মামির কাছে জিজ্ঞেস করো, সে বুঝিয়ে দেবে। আমি হলাম সোনার ডিম দেয়া রাজহাঁস। অকপটে খোঁচা মেরে কথা বলে দাঁড়িয়ে রইল জয়। হামজা হাই তুলে বলল, আগে পড়তে বস, তার আগে ওখান থেকে আমার তোয়ালাটা দে। জয় চোখ ছোট করে তাকায়। কেন তুমি উঠতে পারতেছো না? পরনে কোনো জাঙ্গিয়া টাঙ্গিয়াও নাই নাকি? এক লাফে বিছানা থেকে নামলো হামজা, দাঁত খিঁচলো। এদিকে আয় শুয়োর, তোর জাঙ্গিয়ে খুলে তোকে শহর ঘুরে আনবো আজ আমি। দৌড়ে ঘর ছাড়তে ছাড়তে জয় চেঁচায়, সি ভাই, ছোট ভাইয়ের ইজ্জত মানে জাঙ্গিয়া নিয়ে টান পাড়াপাড়ি করতে বাঁধলো না তোমার? আমি ভার্জিন একটা সহজ সরল দিনই ছেলে ভাই, সব রেখে সোজা জাঙ্গিয়াতে হামলা? নাউজুবিল্লাহ, এই মুখ আর সমাজে দেখানো যোগ্য রাখলে না আমার। হেসে ফেললো হামজা, হাতের কুশনটা সজোরে ছুঁড়ে মারল। গোসলে যাবার জন্য তোয়ালে ঘাড়ে করে রিমিকে ডাকলো কয়েকবার, জবাব এলো না। খানিক বাদে তুরু এলো। কি হয়েছে বড় ভাইয়া, কিছু দরকার? গম্ভীর চেহারায় মাথা দোলালো হামজা। তোর ভাবিকে দরকার। মুখ লুকিয়ে ফিক করে ঠোঁট চেপে হেসে ফেললো তরু। রিমি এলো, মুখ ভার। এসেই বিছানা গোটাতে শুরু করলো রিমি। হামজা এগিয়ে গিয়ে পেছন থেকে জাপটে ধরলো রিমিকে, কাঁধের উপর থুতনি ঘষে বলল, কি হয়েছে ম্যাডাম? কথা না বলার ব্রত রেখেছেন নাকি? রিমি ছাড়ানোর চেষ্টা করলো হামজাকে। হামজা আরও শক্ত করে পেট চেপে ধরল। তার লোমশ বুকটা ঠেকলো রিমির পিঠে। দমল না রিমি, মুচড়া মুচড়ি করছে খুব। হামজা এবার রিমির হাত দুটো মুঠো করে চেপে ধরে নিজের দিকে ঘোরালো। হামজার বিশাল দহি শরীরের তুলনায় নেহাত ছোটোখাটো অভিমানী মেয়েটা। হামজা কপট চিবিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে, এমন করছো কেন? আমার দিকে তাকাও রিমি। তীক্ষ্ণ চোখে তাকায় রিমি, জবাবদিহি চাহার মতো শক্ত মুখে বলে, মাঝার ভাইকে মেরেছেন আপনি কেন? হামজা নরম হলো। ব্যান্ডেজ করা হাতটা শিথিল করে রিমির থুতনিতে বোলাতে বোলাতে বলল, তোমাকে বলেছি না আমার কাজ এবং পার্টির ব্যাপারে না ভাবতে। এসব বিষয় তোমার মাথায় রাখতে হবে না, এই নিয়ে রাগ করে আসো। ছ্যা, আমার দিকে তাকাও, এদিকে দেখো। থুতনি উঁচিয়ে ধরলো হামজা। আপনার পার্টির ব্যাপার? এটা আপনার পার্টির ব্যাপার বলে মনে হয়? মাজার আমার চাচাতো ভাই। হুট করেই হামজা শক্ত হলো যেন, ঘাড় কাত করলো। আর আমি? আর আপনি কি অমানুষ স্বামী আমার, তাই তো? মাজার ভাইকে ওভাবে কেন মেরেছেন জানোয়ারের মতো? আমার ক্ষতগুলো নজরে আসছে না তোমার? আপনার ক্ষত? সেটা মাজারকে মারতে না গেলে তো হতো না। ওকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে, কতটা মারলে তা করতে হয়। কি মার মেরেছেন ওকে? মেরে ফেলতে চেয়েছিলেন? ও আপনাকে আগেই মেরেছে, নাকি আপনার জানোয়ার মার্কা হাত থেকে নিজেকে রক্ষা করতে আপনাকে আঘাত করেছে? হামজা শ্বাসে উঠল, চোখ লাল হয়ে উঠেছে তার। ওভাবেই চিবিয়ে চিবিয়ে বলল, মাঝার জয়কে মেরেছে। তুমি বেশি কথা বলছো রিমি। একদম ঠিক বলেছেন নেতাবাবু, আজ একটুও কম কথা বলার ইচ্ছে নেই আমার। জয়কে মেরেছে বলে আপনি ওকে মেরে ফেলার মতো করে মারবেন? জীবিত কবর খুঁড়ে মাটিতে দেব, বুঝেছো তুমি? কেউ জয়ের গায়ে হাত লাগালে তার হাতটা গুঁড়ো করে ফেলবো ভেঙে। চিবিয়ে উঠল হামজা। বাহ বাহ নেতাবাবু, জয়ের সামনে সবাই পর, আর আপনি আপনার শীতল স্বভাবের বিপরীতে এক পশুর সমান। কেউ আপনার কেউ না, আমাকেও চিনতে পারছেন না। জয় এতই আপন আপনার? তুমি তোমার নিজের কথা বলো নি রিমি। মাঝারের হয়ে উকালতি করছো, দরদ দেখাচ্ছ কেন? সে তোমার চাচাতো ভাই বলে? ওয়েল, তাহলে জয় আমার জান। এবার বোঝো, ওর শরীর থেকে রক্ত ঝরলে আমার কথাই ব্যথা লাগে। তোমার চাচাতো ভাইকে বলে দিও, দরকার পড়লে আমাকে যেন কুফিয়ে 4 ভাগ করে ফেলে।
আমার উপর রাগ থাকলে, কিন্তু জয়ের গায়ে আজ থাকলে জীবন তো পুড়িয়ে ফেলবো। রিমি অবাক হওয়ার সাথে সাথে কেঁদে ফেলল। গলাও থুতনি ভেঙে এলো তার। তার মানে আপনার কাছে নিজের অথবা আমার কোনো মূল্য নেই। এগিয়ে এসে হামজার ব্যান্ডেজ করা কবজিতে হাত রাখলো আলতো করে। আপনার কিছু হলেও সমস্যা নেই, আমি তারপর ভেসে বেড়াই আপনাকে ছাড়া, তাতেও সমস্যা নেই আপনার। শুধু জয়ের কিছু হলে ব্যথা লাগে আপনার বুকে। অবুজের মতো কথা বলো না। হামজা নরম হলো একটু। অবুঝের মতো এত দিন ছিলাম, আজ প্রথমবার বুঝলাম আমার জায়গা কোথায় আপনার জীবনে। আমি শুধুই একটা অপশন অথবা উদ্বাস্তু হয়ে রয়ে গেছি আপনার কাছে। সামান্য এক জয়ের জায়গা নিতে পারিনি আপনার ভেতরে। আমি রাগিও না রিমি, চেনো নে আমায়। একটা মানুষের ভেতরে সবার জন্য আলাদা আলাদা স্থান থাকে, জয়ের জন্য তেমন আলাদা একটা বিশেষ স্থান আছে আমার ভেতরে। তার মানে এই নয় তোমাকে আমি ভালোবাসি না, ভালোবেসে বিয়ে করে এনেছিলাম। ভুলে বসেছো সব। এক চাচাতো ভাইয়ের খাতিরে তুমি আমার অবস্থান ভুলে যাচ্ছ মনে হয়। আপনিও তো জয়ের সামনে আমার অবস্থা ভুলে বসেছেন। শুরুটা কাল রাত থেকে তুমি করেছো। আমি যখন জখম হয়ে রুমে এলাম, তোমাকে ডেকেও বারান্দা থেকে রুমে আনতে পারেনি। শরীরে ব্যথা নিয়ে ওইভাবে কাতরাতে কাতরাতে শুয়ে পড়েছি। তারপর টের পেয়েছিলে জয় উঠে এসে কম্বল টেনে দিয়ে ব্যথার ওষুধ খাইয়ে আবার এক চোট ঝগড়া করে গিয়েছে রুম থেকে। জয় আমার জীবনে বিশেষ কিছু, এটা অনস্বীকার্য সত্য। বিশেষ নয়, গোটাটাই ওর আপনি। না বুঝে কথা বলো না। জয় পুরো দুনিয়ার জন্য জঘন্য এক ব্যক্তিত্ব হয়ে উঠলেও সেদিনও আমার কাছে এবং চিরদিনও ও আদরের। লোকের সাপেক্ষে না, আমার সাপেক্ষে বিচার করলে ওকে ভালোবাসা আমার জন্য জায়েজ। কেন? সে কি এমন মহান লোক? কোনোদিন ওর শার্টটা খুলে পিঠের দিকে নজর দিও। এখনও দগদগে একটা ঘায়ের দাগ বইনে বেড়াচ্ছে পিঠে। যখন তুমি এসেছিলে না আমার জীবনে, তখন নেতা হয়ে উঠিনি আমি। সেখানে জয় নিজের শরীরে গুলি খেতে আমার সামনে এসে পিঠ পেতে দিয়েছিল, তখন আমি ছাত্রনেতা হয়ে উঠিনি। ওর সেই পিঠ পেতে খাওয়া গুলি আজও আমায় বাঁচিয়ে না রাখলে তোমার ভালোবাসা অবধি পৌঁছাতাম না আমি। তার আগেই আমার কিচ্ছা ফুরিয়ে যেত। আমার বুকের গুলি ফিটে খাওয়া ওই নষ্ট ছেলেটাকে এই হামজা পাটোয়ারি খুব ভালোবাসে। ও আমার ফুফতো ভাই না, আমার জান। পরবর্তীতে তুমি ওর বিপক্ষে কোনোদিনও কথা বলতে এসো না। আমি চাই না এই নিয়ে কোনো ভাগাভাগি হোক। আমার জীবনে জয়ের তুলনা শুধু জয়, হো আমার বিজয় জয়। রিমি কেন জানি ফুঁপিয়ে উঠল। হামজা দুটো শ্বাস নিয়ে রিমির একদম কাছে গিয়ে দাঁড়ালো। রাজনীতিবিদদের বউ হতে গেলে বউ পারিপার্শ্বিক বুঝ আর ধৈর্য থাকতে হয়। আমি ভাবতাম তোমার তা আছে, হাসতা ভুল লাগছে। মাঝার তোমার চাচাতো ভাই হওয়ার আগে আমার প্রতিপক্ষ। তার সঙ্গে ঝামেলা হলে তুমি তোমার স্বামী অথবা ভাই কার পক্ষে থাকবে সেটা তোমার বিষয়, কিন্তু আমি আমার গতিবিধি থেকে পিছুপা হতে পারি না। রাজনীতিতে চলতে গেলে বউ সম্পর্কে জবাই করে সামনে এগোতে হয়, এক পা করে। তাই করেই গিয়েছি, তুমি জানো না সেসব। তাহলে জয়কে জবাই করেননি কেন আজও? ওর সাথেকার সম্পর্ককে জবাই করবেন কবে? কপাল জড়িয়ে ফেললো হামজা। খানিক পরে ধাতস্থ হয়ে জবাব দিল, কখনো আমার পথে বাধা হয়ে আসেনি। আর যদি আসে? কিছুক্ষণ রিমির জেদি মুখের দিকে চেয়ে থেকে হেসে ফেললো হামজা। তুমি দেখছি জয়কে নিজের সতীনের মতো হিংসা করো। একরোখা কণ্ঠে বলল রিমি। তার চেয়েও খারাপ ভাবে আমার ওকে সহ্য হচ্ছে না, একটুও না। কেন? ওর কাছে গিয়ে আপনি ভাগ হয়ে গিয়েছেন আমার থেকে। আজ আমার সাথে চোখ রাঙিয়ে আমাকে শাসিয়ে কথা বলতে দ্বিধা করেননি, আর কিছু বললে গায়ে হাতও তুলতেন। এবার হামজা একটু সপ্রতিভ হলো। কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে নরম সুরে নিজেকে উপস্থাপন করার সুরে বলল, এতটা নিচু আর কাপুরুষ আমি কখনোই হতে পারবো না যে কোনো নারী বিশেষ করে তোমার গায়ে হাত উঠাবে। আর সবটাই ভুল ধারণা তোমার। অভিমানে জড়ানো কণ্ঠে বলল রিমি। তাই হোক, তবে এই ভুল নিয়েই বাঁচতে চাই। এতে ক্ষতিগ্রস্ত তুমি। হামজা আজ বের হলো না। জয়কে কঠোর নিষেধাজ্ঞা দিল। সকাল 10টা অবধি ঘরে বসে থেকে দম আটকে গেল জয়ের। তরু এসে দুবার দেখে গেছে, ওষুধ দিয়ে গেছে সকালে। ছাদে গিয়ে বসলো। ছাদে দুটো বিভাজন,
ছোট্ট এক টুকরো তরুচে নিয়ে ফুল গাছ লাগিয়েছে, বাকিটা ছাদটা জয়ের চিলেকোঠা, ছোট আম গাছ, কবুতরের খাঁচা। তরু এসেছিল কয়েকবার দেখতে। শরীর ভাঙা, রোদে বসে আছে। গোসল করবেন না? পানি ভরেছি। পরে করব, থাক। পা মেলে বসে বইয়ে চোখ বোলালো। গিটারটা তুলে নিয়ে গান গাইলো, তো কখনো ঠান্ডা হয়ে পড়ে থাকা চায়ের কাপে চুমুক দিচ্ছে। তরু এসে জিজ্ঞেস করলো, শরীর খারাপ লাগছে? না, 19 শতকের মেয়ে লোকের মতো ঘর বন্দি জীবন কাটাচ্ছি, তো শরীর আর মন আবার লুঙ্গি ডান্স দেবে নাকি এই অবস্থায়? যা তো তুই, কানের কাছে ঘ্যান ঘ্যান করিস না। মা, মেজাজ চটে যাচ্ছে যে কোনো কিছুতেই, যা। দুপুর 1:30টার দিকে এই শরীরেই বেরিয়ে পড়লো বাড়ি থেকে। সম্ভব নয় এভাবে ঘরে পড়ে থাকা। হামজা তখন ব্যথার ওষুধ খেয়ে ঘুমাচ্ছে নিজের রুমে। বেশ ভালো রোদ বেরিয়েছে 2 দিন বাদে। আগের 2 দিন সূর্যের তেজ কম ছিল। ক্লাস শেষে বিল্ডিং থেকে বের হয়ে শহীদ মিনারের সম্মুখে এসে দাঁড়ালো অন্তু। অন্তু, পেছনে ফিরে তাকালো অন্তু। প্যান্ট শার্টের ওপর সাদা রঙা বিশাল একটা লাল জড়ানো জয়ের শরীরে। উদ্ভট ব্যাপার, সাধারণত পরে লুঙ্গি, তাছাড়া কড়া রোদ বেরিয়েছে, তাতে চাদরের প্রয়োজন নেই। ঘৃণায় চোখ নত করলো অন্তু। জয় সামনে এসে দাঁড়ালো। তোমার নাম কে রেখেছিল? আপনার কাছে প্রয়োজনীয় কোনো টপিক থাকে না, তাই না? অবশ্য যুক্তিযুক্ত বিষয় আপনার সাথে যায়ও না। তুমি শালি চটকানা খাবা, থাপ্পড়ে তোমার মুখের নকশা বদলে দেই। তার আগে প্রশ্নের উত্তর দাও। অন্তু বিরক্তি গেলে চোখ মুছে বলল, আব্বু রেখেছে, এখন আমি চাই। জয় যেন শুনতে পেল না শেষের কথাটা। তোমার বাপ এই ভেটকি মার্কা নাম ছাড়া মুল্লুক ঘুরে আর কোনো নাম পায় নাই? অন্তু, আরমিন, কি সব বেওড়া নামের বাহার। অন্তু না কুঁচকে তাকালো। বেওরা কি? চমৎকার ভঙ্গিতে মাথা নাড়ল। ও, আছে তো সুইট হার্ট, তোমার সাথে বহুত প্রয়োজন আছে আমার, তবে আপাতত কথা আছে তোমার সঙ্গে। আমার সঙ্গে কি কথা আছে আপনার? জয় পিছনের দলের উদ্দেশ্যে মুখ বেঁকিয়ে অসহায়ত্বের ভান করে বলল, উফ, কেউ বোঝায় কে আমার সাথে তেজ না দেখাতে? আমি ডিস্টার্বড হই খুব। অন্তু তাড়া দিল, জলদি বলুন, আমার কাজ আছে। জয় নাক টানলো আবারও। গলার স্বর বসে গেছে, শুনতে আতিফ আসলামের মতো লাগছে কণ্ঠস্বর। রে, এত হুটো পাটা করলে তোমাকে দেখতে আরো বেশি গরম লাগছে সুইট হার্ট। সুইট হার্ট? কাজ ঝাঁকালো জয়। ইয়াপ, সুইট হার্ট, আমার সাপেক্ষে তুমি একখান সুইট হার্ট। আমি তো ভালো না, মাগার তোমার কাছে একটা সুন্দর মিষ্টি হৃদয় আছে, সুতরাং তুমি সুইট হার্ট অথবা মিষ্টি হৃদয়। অন্তু তাচ্ছিল্য হাসলো। সেই সূত্র অনুসারে তো আমি সকলেরই সুইট হার্ট। জয় হুট করে দাঁতে দাঁত পিষল। জানে মেরে ফেলবো, খালাস হয়ে যাবে একদম দুনিয়া থেকে। আমি বাদে তুমি আর যার যার সুইট হার্ট আমি ডেকেছি এই নামে, সুতরাং শুধুই আমি ডাকবো। নিজস্বতা দেখানোর এই ভঙ্গিমাটাও কেবলমাত্র জয়ের রসিকতাই অংশ বুঝেই অন্তু চুপ রইল। চলো কোথাও বসি। আপনার মাথা নষ্ট সিনিয়র। ঘাড় নেড়ে সম্মতি জানায় জয়। ঠুকছো সিস্টার, তাই একটু আধটু অবশ্যই, তাই বলে তুমি খোটা দিতে পারো না আমায়। অন্তু সুন্দর করে হাসলো। নাটক শেষ হয়েছে আপনার? শো শেষ হলে এবার আমি যাই। জয় মারির দাঁতে জিব্বা ঠেকিয়ে বলল, নাটক ভালো লেগেছে তোমার? ভালো লাগলে আর একটু করি। খুব বাজে ছিল। জয় ঘাড় কুঁচকালো। শুনেছিলাম প্রেমে পড়লে মানুষের মেধা হারিয়ে যায়। আমারও নাটক কথার গুণ হারিয়ে গেছে তোমার প্রেম পড়ে। উফ, কি যে প্রেম প্রেম পাচ্ছে তোমায় দেখে, ইচ্ছে করতেছে দাঁত চোপড়ার স্ট্রাকচার বদলে দেই। এত প্রেম কেন তোমার মধ্যে? প্রেমের গোডাউন যেন। জয়ের নাটক দেখে অন্তুর ঘৃণার উদ্রেক হওয়ার সাথে সাথে হাসিও পেল। একটা মানুষ কতটা খারাপ মন মানসিকতার হলে কাউকে জ্বালাতন করতে এমন বাজে পন্থা অবলম্বন করতে পারে। শহীদ মিনারের সিঁড়ির ওপর বসলো জয়। বসার সময় চাদর উঠে যাওয়ায় ক্ষত দেখা গেল। পৈশাচিক এক আনন্দ হলো অন্তুর। আমরিন, চলো বিয়ে শাদি করে ফেলি। কত বয়স হয়ে গেল আমার, কতকাল একা ঘুমাবো অত বড় বিছানায়। অন্তু অতি ধৈর্যের সাথে হাসলো। ভাবনাটা ভালো, তবে সব ভাবনা বাস্তবায়িত করতে হবে কেন? ভাবনা বাস্তবায়িত না করলে চলে, কিন্তু চাহিদা সেটা পূরণ না করলে কি করে চলবে? ঠোঁট উল্টে সায় দিল অন্তু। যুক্তি আছে যুক্তিতে,
এই সৌভাগ্য আমার কোনো নেকির ফল যে আমি আপনার চাহিদা হয়ে উঠেছি? জয় বেশ উৎসাহিত কণ্ঠে বলল, এক্স্যাক্টলি, কোনো না কোনো নেকির কাজ তো করেছিলেই জীবনে, এই জন্যই তো আমি তোমার প্রেমে মজে যাচ্ছি দিন দিন। কি জাদুটাই করলে শালি তুমি, মেরে ফেলো আমায়। কবির একটু নড়ে চড়ে উঠল এবার, কাশলো গলা খাকারি দিয়ে। জয় দ্রুত পিছে ফিরল। কিরে, তুই আবার অস্ত্র বের করছিস নাকি? আরে শালা, প্রেমিকার প্রেমে মরার তোর মতো ব্রয়লারের অস্ত্রে আঘাতে মরা এক নারে পাগলা। তার উপর প্রেমিকার সামনে তোর হাতে জখম হয়ে মরলে মান ইজ্জত কিছু থাকবে? অন্তু জিজ্ঞেস করলো, আপনার জরুরি কথাটা বললেন না এখনো? আই লাভ ইউ। প্রেমে পড়ে যাও আমার। এই জন্মে তো না। পরের জন্ম অবধি অপেক্ষা করতে বলছো? জি একদম, যেটার কোনো অস্তিত্ব নেই। তাহলে তো যা হওয়ার আর করার এই জন্মই করতে হবে। এত খারাপ দিন আমার জীবনে কোনোদিন আসবে না। অন্তু শীতল ভাবটা কেমন ন্যাপথলিনের টুকরোর মতো বাষ্প হয়ে যাচ্ছে যেন। কড়া হয়ে উঠছে কণ্ঠস্বর। জয় উঠে দাঁড়ালো। তোমার জীবনে এত ভালো দিন আমি রাখবো না যে তুমি আমায় ভালো না বেশি পার পাবে। চ্যালেঞ্জ করো না আমায়, আমি সিরিয়াস হয়ে গেলে খুব বাজেভাবে ফেঁসে যাবে। কথাটা দারুণ প্রভাবিত করলো অন্তুকে। কর্কশ গলায় বলে উঠল, ধরুন চ্যালেঞ্জ করলাম, এতটুকু দৃঢ়তা তো আমার এই আমির ওপর রাখি আমি যে এমন কোনো দুর্বলতার অস্তিত্ব নেই এই জগতে যেটা আপনার মতো সভ্যতাহীন আদিম পশুকে ভালোবাসতে বাধ্য করতে পারে আমায়। যেখানে স্বয়ং মৃত্যুকে আমি চ্যালেঞ্জ করছি, এর প্রেক্ষিতে মরণ স্বীকার করলাম আপনার কথার বিপরীতে। সতর্ক করার মতো করে শান্ত স্বরে বলল জয়। আমরিন, তোমার এসব কনফিডেন্স আমায় আবার সিরিয়াস না করে তোলে দেখো। অটল হলো অন্তুর কণ্ঠস্বর। আপনার এই কথাটাই আমার জিদের আগুনে কেরোসিনে দ্রবণ ঢালছে। খুব খারাপভাবে হারবে তুমি। খুব ভালোভাবে পিছু হটবে না আপনি। আমার মান মর্যাদা ও সম্মান ছাড়া আমার এই গোটা জীবনে দ্বিতীয় কোনো পিছুটান বা দুর্বলতা রাখিনি আমি। জয় আরও কথা বলল না, চমৎকার মুচকি হাসলো। রাবেয়া বেলা 11টার দিকে মায়ের বাড়ি গেলেন। বড় ভাইয়ের কাছে কিছু ধার পাওয়া গেলে তাও পাওনাদারদের একটু ঠেকানো যাবে, সময় পাওয়া যাবে চাইলে। আমজাদ সাহেবের অরাজি গম্ভীর মুখ দেখেও গেছেন রাবেয়া। অন্তুও চলে এলো। আব্বুর উদ্বিগ্ন মুখ আর কাতর চোখের চাহনি ভালো লাগে না। বছরখানেক আগে রাবেয়ার পিত্তথলিতে পাথর ধরা পড়ল। তৎক্ষণাৎ সার্জারি করিয়েছিলেন আমজাদ সাহেব। আব্বু আম্মু দুজনেই হাই ব্লাড প্রেশার। ওষুধ পানির খরচা, অন্তুর পড়ালেখা, যাবতীয় দরকার গোটা সংসারের সবই বইছেন আমজাদ সাহেব। সব করতে ঋণ করতে হয়েছে আমজাদ সাহেবকে। অন্তিক একটা দোকান করেছে বড় বাজারের মধ্যে। অন্যেরা তার চেয়ে ছোট ব্যবসা করে মাসে লাখ টাকা আয় করেছে। অন্তিকের দোকান দিন দিন খালি হচ্ছে, পুঁজিসহ নেই হয়ে যাচ্ছে। বাড়িতে টাকা পয়সা দেয় না অন্তিক। আমজাদ সাহেবও চান না এখনও তিনিই যেন বাড়ির একমাত্র কর্তা। অথচ চাকরি থেকে রিটায়ার করেছেন বহুদিন আগে। তার কর্ম বিশেষ উচ্চপদস্থ ছিল না, স্কুল মাস্টার। পুরো পরিবারসহ অন্তিকের বইয়ের ভারটাও নিশ্চুপ বহন করছেন তিনি। অন্তিক নিজের এই লালবাতি জ্বলা ব্যবসার ব্যাপারে কোনো আলাপ আব্বুর সাথে করে না। অন্তিক অকালে বউ আনার পর স্বপ্নভাঙা আমজাদ সাহেব মার্জিয়ার সামনে দাঁড় করিয়ে দুটো থাপ্পড় মেরে বলেছিলেন, খেতে দিবি কোথাকে, সেই তো আমার গাড়ি চড়ে বসবি, অন্য উপায় আছে? আর কত দিকে যাব এই সামান্য কামাই নিয়ে? এই আমি তোকে জন্ম দিয়েছিলাম, দুই হাতে এত দূর টেনে এনেছিলাম, তোকে নিয়ে রাতভর স্বপ্ন বুনেছি জালের মতো। দেখ, বিশ্বাস করার উপায় রাখিসনি, আজ সেসব ইচ্ছে বহুত ছিল, সেসব এক লহমায় গুঁড়ো করতে বাঁধনি তো বিবেককে না। বিবেক থাকলে হয়তো বাধ্য। বয়স কত হয়েছে, বিয়ে করে এনেছিস, তাও আবার আমার নামের সম্মান ডুবিয়ে। কি কাজ করিস? বউকে খাওয়ানোর মুরত আছে? চাকরি বাকরি করার যোগ্যতা আছে? আমার ছেলে এমন মূর্খ হবে তা জানলে হয়তো তোকে দুনিয়াতেই আনতাম না। অন্তু প্রথমবার সেদিন আব্বুকে নিজের অভিজাত ব্যক্তিত্ব থেকে বেরিয়ে প্রথমবার এমন কম দামি সাধারণ বাক্যে মূর্খ সরল ধরনের কথা বলতে শুনেছিল। এর পরের দিন থেকে আজ অবধি চুপচাপ সব ভার বহন করেছেন, কোনো অভিযোগ আর করেননি দ্বিতীয়বার। কিন্তু অতীক বোধহয় বাপের সাময়িক ক্ষোভকে ধরে রেখে কিছু বিচ্ছেদমূলক কাজ করে বসেছিল।
একই বাড়িতে থাকে, সামনে দিয়ে আসা যাওয়া করে, মাথা তুলে তাকায় না, আব্বুর সাথে কথা বলে না, ধার ধারে না কোনো কিছুর। সে যে আছে দুনিয়াতে তার অস্তিত্বের খোঁজ পাওয়া মুশকিল। সেসবের পর দিনই বড় বাজারে দোকান নিল সে। সপ্তাহখানেকের মাঝে সেই দোকানে কমপক্ষে লাখ পাঁচেক টাকার মাল তুলল। টাকা কোথায় পেয়েছে তার হদিশ কেউ জানে না, আর না জানানোর প্রয়োজন মনে করেছে অন্তিক কোনো দিন। আমজাদ সাহেব বহু খোঁজ চালিয়েও বের করতে না পেরে হাল ছেড়েছেন। মাসখানেকের মধ্যেই দোকানে ক্ষয় শুরু হলো। উন্নতির জায়গায় ক্রমান্বয়ে অবনতি। বেচাকেনা হয় কিনা কে জানে, কিন্তু একটা পয়সা ঘরে আসে না। কোথায় যায় কেউ জানে না। প্রথমে সকলে ভেবেছিল অন্তিক খারাপ পথে গেছে, নেশা করে হয়তো। সেসবও খোঁজ নিয়ে দেখার পর পাওয়া যায়নি। অন্তিক কেমন যেন হয়ে গেছে, মুখে চোখে শুকনো, শরীর শুকিয়ে সুদর্শন ছেলেটা একদম 60 বছরের বুড়ো হয়ে গেছে। খাচ্ছে বাপের ঘাড়ে, আছে বাপের পাখার নিচে, অথচ তার আত্মসম্মান নাকি তীব্র অভিমান অথবা অন্য কিছু কে জানে। দুপুরের রান্নাতে হাত লাগিয়েছে মার্জিয়া। অন্তু গিয়ে থালা বাসন মাজতে গেলে মার্জিয়া বলল,